আসসালামু আলাইকুম সবাইকে। আমার আজকের ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমি কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রভিন্সের পিআর এর বিভিন্ন স্ট্রিম নিয়ে আলোচনা করব। এর আগে আমি অনেকগুলো ভিডিও করে কানাডার বিভিন্ন প্রভিন্সে পিআর এর যে বিভিন্ন স্ট্রিম আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আপনার যদি জানতে ইচ্ছা করে কানাডার অন্যান্য প্রভিন্সে কি হচ্ছে পিআর সংক্রান্ত আপডেট, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং আমার নিউজ লেটারেও লেটেস্ট লিঙ্কগুলো শেয়ার করা থাকে, যাতে করে কোনো চেঞ্জ হলে ভিডিও বানানোর পরেও আপনি এই চেঞ্জগুলোর সম্পর্কে সবচেয়ে আপ টু ডেট তথ্য জানতে পারেন। তো নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর আমার হৃদয়ের খুব কাছের একটা প্রভিন্স, বিকজ কানাডায় প্রথম এসে আমি এখানেই ছিলাম এবং প্রায় 4.5 বছরের মতো আমি এখানে ছিলাম। আমার নিজের পিআরটাও নিউফাউন্ডল্যান্ড থেকেই হয়েছে। তো চলেন আজকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অথবা ওপেন ওয়ার্ক পারমিটে আপনি কানাডায় আসার পরে নিউফাউন্ডল্যান্ডে কি কি আপনার জন্য পিআর এর অ্যাভেলেবিলিটি আছে সেগুলো নিয়ে একটু ডিসকাস করি। এনএলপিএনপি সংক্রান্ত তথ্য জানার জন্য বেস্ট ওয়েবসাইট হচ্ছে government.nl.ca/immigration। এই ওয়েব পেজে গেলে আপনি মোটামুটি 5টা উপায় পাবেন নিউফাউন্ডল্যান্ডে পিআর হিসেবে থাকার জন্য। তার মধ্যে প্রথম 3টা হচ্ছে এমপ্লয়ীদের জন্য, যারা চাকরি দিয়ে পিআর পাইতে চান। 3টা ক্যাটাগরি নাম হচ্ছে এনএলপিএনপি এক্সপ্রেস এন্ট্রি, এনএলপিএনপি, আর হচ্ছে ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট ক্যাটাগরি। আর লাস্টের 2টা হচ্ছে যারা বিজনেসের মাধ্যমে পিআর পাইতে চান। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল এন্টারপ্রেনার ক্যাটাগরি আর এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট এন্টারপ্রেনার ক্যাটাগরি। আজকের ভিডিওতে আমি মেইনলি আলোচনা করব হচ্ছে প্রথম 3টা নিয়ে। যারা চাকরি দিয়ে পিআর পাইতে চাচ্ছেন তাদের জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট এটা। আমি পিআর পাইছিলাম হচ্ছে এনএলপিএনপি এক্সপ্রেস এন্ট্রি, সো এটা দিয়ে শুরু করি। এনএলপিএনপি এক্সপ্রেস এন্ট্রি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার প্রথমেই বলা আছে যে আপনার কানাডিয়ান ফেডারেল গভর্নমেন্টের যে কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস যে পিআর এর স্ট্রিমটা আছে সেখানে সেই পুলে আপনার একটা অ্যাপ্লিকেশন অলরেডি সাবমিটেড থাকতে হবে। তারপরে আপনি যখন এই এনএলপিএনপি এক্সপ্রেস এন্ট্রি অ্যাপ্লাই করবেন, আপনাকে তারা কিছু ডকুমেন্ট এবং কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করতে বলবে। সেগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে আপনাকে এক্সট্রা 600 পয়েন্টস দিবে প্রভিন্স, অ্যান্ড দেন আপনার আগের পয়েন্ট ফেডারেল গভর্নমেন্টের যে পুলে আপনার আগের যে পয়েন্ট ছিল সেই পয়েন্ট প্লাস হচ্ছে এই পিএনপির 600 পয়েন্টস, দুইটা মিলায় যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনার আইটিএ পাওয়াটা সহজ হবে। সেকেন্ড যে রিকোয়ারমেন্ট তারা রাখছে সেটা হচ্ছে চাকরি সম্পর্কিত রিকোয়ারমেন্ট। এর মধ্যে প্রথমে আসতেছে যে নিউফাউন্ডল্যান্ডের কোনো এমপ্লয়ারের আন্ডারে আপনার ফুল টাইম পার্মানেন্ট জবের অফার থাকতে হবে। জবটা টিআর 0, 1, 2, 3 মধ্যে যে কোনো একটা হইতে হবে। এই জবটা আপনি মিনিমাম সপ্তাহে 30 ঘন্টা করে করতেছেন, এটার একটা কোনো প্রমাণ থাকা লাগবে। এই জবটা আপনার মিনিমাম 1 বছরের করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া আর কিছু খুচরা কোয়ালিফিকেশন আছে, যেরকম বলছে যে যেটা মিনিমাম মানে রেগুলার যে স্যালারি এই ধরনের চাকরিতে ডে টু ডে লাইফে সাধারণত যেরকম স্যালারি হয় সেই ধরনের স্যালারি আপনাকে এনশিওর করতে হবে। যে ধরনের ওয়ার্কার রাইটস থাকে সেই ধরনের ওয়ার্কার রাইটস আপনাকে এনশিওর করতে হবে যদি আপনি এই পিআর স্ট্রিমটা অ্যাভেল করতে চান। এছাড়া আর কিছু কোয়ালিফিকেশনের কথা তারা বলছে, যেমন একটা ফান্ড শো করতে বলছে যে নিউফাউন্ডল্যান্ডে নিজেকে এস্টাবলিশ করার জন্য মিনিমাম একটা ফান্ড দরকার। এটার এক্সাক্ট অ্যামাউন্ট তারা বলে দেয় নাই, বাট আমি আমার সময় খুব সম্ভবত 13 না 15,000 ডলারের মতো দেখাইছিলাম, এবং এটার কোনো মিনিমাম সময় নাই যে এত সময় এই ফান্ডটা আপনার ব্যাংকে থাকতে হবে, এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট ছিল না। এছাড়া আর 3টা যে কোয়ালিফিকেশনের কথা বলা আছে, একটা হচ্ছে যে নিউফাউন্ডল্যান্ডে এস্টাবলিশড হওয়া বা নিউফাউন্ডল্যান্ডে পার্মানেন্টলি বসবাস করার ইচ্ছা আপনার থাকতে হবে। এটা প্রমাণ করাটা একটু ডিফিকাল্ট, স্পেশালি যারা অনেকদিন ধরে এখানে থাকছে, পড়াশোনা করছে, চাকরি করছে, তাদের জন্য হয়তো ইজিয়ার রাদার দেন অন্টারিও থেকে উড়ে এসে জুড়ে বসার থেকে। তারপরে এখানে আপনাকে একটা মিনিমাম ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্রমাণ করতে হবে, এবং আমি মনে করি যে এটা নিয়ে টেনশন করার কিছু নেই। এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট খুবই কম থাকে। একটা জিনিস নতুন করে অ্যাড হয়েছে যেটা আমাদের সময় ছিল না, সেটা হচ্ছে এনএলপিএনপি পয়েন্ট অ্যাসেসমেন্ট গ্রিড বলে তারা নতুন একটা সিস্টেম চালু করছে, যেটাতে আপনার নিউফাউন্ডল্যান্ডের সাথে সম্পর্ক কত গভীর সেটা তারা বোঝার চেষ্টা করে। এনএলপিএনপি অ্যাসেসমেন্ট পয়েন্টে আপনার মোটামুটি 67 থাকতে হবে। এটা আপনার কাজ, আপনার এখানে পড়াশোনা, আপনার এইখানে কমিউনিটি সার্ভিস, আপনার বয়স, আপনার পেশা, অনেক কিছুর বেসিসে তারা বিভিন্ন পয়েন্ট দেয়। সেই পয়েন্টগুলো সবগুলো যোগ করে যদি দেখেন যে আপনি মোটামুটি 67 পাইছেন, তাহলে আপনি এই এনএলপিএনপি এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরির আন্ডারে এলিজিবল হবেন। আর এছাড়া কি কি জিনিস করলে আপনি এই স্ট্রিমে অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল না সেটা নিয়েও তারা কিছু আলোচনা করছে, অ্যান্ড কি কি ডকুমেন্ট লাগবে সেটাও তারা খুব সুন্দর করে এখানে বলে দিছে। এগেন ওয়েবসাইটটা খুব বেশি দেখতে চকচকা না, বাট আমার কাছে মনে হয় মোটা দাগে এনএলপিএনপি সম্পর্কিত যা যা আপনি জানতে চান সবকিছু গুছিয়ে এখানে দেওয়া আছে, এবং এখানে একটা নিচে দেখবেন কন্ট্যাক্ট ডিটেলসও দেওয়া থাকে। এই কন্ট্যাক্ট ডিটেলস আমি হাজারবার ইমেল করে আমার নানান ধরনের সমস্যার কথা শেয়ার করছি, এবং তারা খুবই ধৈর্য ধরে এভরি টাইম আমাকে ওই সময় রিপ্লাই দিত। আমি 2020 সালে পিআর অ্যাপ্লাই করছিলাম। তো আমার কাছে মনে হয় যদি এই সবকিছু পড়ার পরেও আপনাদের কোথাও কনফিউশন থাকে, এনএলপিএনপির অফিসে ডিরেক্ট ইমেল করা ইজ দ্য বেস্ট অপশন। ইমেল করার সময় খেয়াল রাখা উচিত যে ইমেলটা যেন একটু গোছানো হয়, এবং আপনার মনের যত কোয়েশ্চেন সেগুলো একটু আগে থেকে নোট করে ইমেল করলে সুন্দর করে রিপ্লাই পাওয়া যায়। এই হচ্ছে এনএলপিএনপি এক্সপ্রেস এন্ট্রি সম্পর্কিত আমার যা যা বলার ছিল। আচ্ছা, এরপরে যে ক্যাটাগরিটা নিয়ে
নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কিল ওয়ার্কার ক্যাটাগরি। এই ক্যাটাগরির সাথে আগের ক্যাটাগরির যে পার্থক্য সেটা হচ্ছে এই ক্যাটাগরিতে আপনি স্কিলড আনস্কিলড যে কোনো চাকরি দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আগের ক্যাটাগরিতে এক্সপ্রেস এন্ট্রি এনএলপিএনপি যে ক্যাটাগরি ছিল ওই ক্যাটাগরিতে প্রসেসিং টাইম একটু কম, এই ক্যাটাগরিতে প্রসেসিং টাইম একটু বেশি। বাট এই ক্যাটাগরিতে আপনি ইয়ার 0, 1, 2, 3, 4, 5 যে কোনো ধরনের চাকরি দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আমি তারপর আপনাকে রিকোয়েস্ট করবো চেষ্টা করবেন স্কিল চাকরি দিয়ে পিআর অ্যাপ্লিকেশন করার, কারণ টিয়ার 4 এবং 5 এর চাকরি যদি আপনি দিয়ে অ্যাপ্লাই করেন এবং আপনার সাথে যদি আরো অনেকে অ্যাপ্লাই করে তাহলে আপনার প্রভিনশিয়াল নমিনেশন না পাওয়ার একটা চান্স থেকে যায়। তো রিস্ক না নিয়ে আসলে স্কিল ওয়ার্ক অপরচুনিটি খোঁজাটাই আমার মনে হয় সেফ অপশন হয়। এছাড়া আর কিছু কোয়ালিফিকেশনের কথা তারা বলে দিছে, যেমন এটা এমপ্লয়ার হইতে হবে নিউ ফাউন্ডল্যান্ডের কেউ, আপনাকে নিউ ফাউন্ডল্যান্ডের যে রেগুলার ওয়েজ আছে সেই ধরনের ওয়েজ পাইতে হবে, এই ধরনের চাকরির জন্য যে যে কোয়ালিফিকেশন আপনার দরকার সেই কোয়ালিফিকেশন গুলো আপনার থাকতে হবে, এবং আপনার কাজটা ফুল টাইম পার্মানেন্ট জব অফার হইতে হবে, মিনিমাম 1 বছর এই কাজটা করার এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে, এবং সপ্তাহে মিনিমাম 30 ঘন্টা আপনি কাজটা করতেছেন এবং ফিউচারেও করবেন এই ধরনের প্রমাণ আপনাকে দিতে হয়। এছাড়া আর কিছু কোয়ালিফিকেশন আগেরটাই ছিল না, যেরকম 21 থেকে 49 বছর বয়সের একটা রিকোয়ারমেন্ট তারা ধরে দিছে, এটা আগেরটাই ছিল না। এছাড়া আছে হচ্ছে একটা মিনিমাম ফান্ড থাকতে হবে নিউ ফাউন্ডল্যান্ডে এস্টাবলিশ হওয়ার জন্য। যারা টিয়ার 4 এবং 5 ক্যাটাগরিতে পিআর এর অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য একটা ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট তারা বেঁধে দিছে, এটা হচ্ছে IELTS এর 4.5 which is not too hard but at least মেনশন করে দিছে দেখে আমি এটার কথা বললাম। যারা ইনসাইড কানাডা থেকে অ্যাপ্লাই করবেন তাদের ভ্যালিড ইমিগ্রেশন স্ট্যাটাস থাকতে হবে, যারা আউটসাইড কানাডা থেকে অ্যাপ্লাই করবেন তাদের JVA বলে যে একটা ডকুমেন্ট রিকোয়ারমেন্ট আছে সেটা আপনার ফুলফিল করতে হবে। বাট আমি JVA সম্পর্কিত ব্যাপার খুব ভালো জানি না, এটা আমাদের সময় ছিল না। এছাড়া আর কি কি করলে আপনি এলিজিবল হবেন না সেটা তারা ডিসকাস করছে, যেমন আপনি যদি কানাডার যে কোনো জায়গা থেকে পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশনে পাশ করে ওয়ার্ক পারমিটে থাকেন তাহলে আপনাকে তারা বলছে ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট স্ট্রিমে অ্যাপ্লাই করতে, এই স্ট্রিমে অ্যাপ্লাই না করতে, এটা মেইনলি OWP হোল্ডারদের জন্য। এছাড়া যদি আপনি রেফিউজি ক্লেমেন্ট হয়ে থাকেন তাহলে তারা ডিসকারেজ করছে আপনাকে এখানে অ্যাপ্লাই করতে। আপনার যদি কোনো ইমিগ্রেশন হিস্ট্রিতে মিসরিপ্রেজেন্টেশন, মিথ্যা কথা বলা, কোনো ধরনের ক্রাইম থাকে তাহলে আপনাকে এই ধরনের ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে নিষেধ করা হয়েছে। এছাড়া তারা খুবই সুন্দর করে পরে নিচে আপনি গেলে দেখবেন পড়তে পড়তে যে কি কি ডকুমেন্ট লাগবে সবকিছু সুন্দর করে বলে দিছে, এবং nlpnp@government.nlca এটা যে ইমেল অ্যাড্রেসটা বলা আছে সেই ইমেল অ্যাড্রেসে আপনি ইমেল করে আরো যত আপনার মনের কনফিউশন আছে সবকিছু জিজ্ঞেস করতে পারেন। অ্যাটলিস্ট আমার সময় আমি দেখছি দে আর এক্সট্রিমলি রেসপন্সিভ এবং স্বপ্রণোদিত হয়ে অনেক সময় হয়েছে যে জিনিসটা আমি জানি না বাট আমার জন্য উপকারী দরকারি ইনফরমেশন তারা আমাকে অ্যাডভাইজিং করছে, কাইন্ড অফ তারা আমার ইমিগ্রেশন কনসালটেন্ট হিসেবে কাজ করছে। সো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল অ্যান্ড আই ওয়াজ রিয়েলি হ্যাপি উইথ দেয়ার সার্ভিস। তারপরে যখন তারা আমাকে ইন্টারভিউ নেয়, এই পুরো প্রসেসিং শেষ হইতে 25 দিনের মতো সময় লাগছে, এবং শেষ 2-3 দিন আগে আমাকে প্রভিনশিয়াল নমিনেশন দেওয়ার 2-3 দিন আগে আমাকে একটা ইন্টারভিউর জন্য কল করছিল, আমাকে এবং আমার হাজব্যান্ডকে দুইজনকে। তো এই ইন্টারভিউতে মেইনলি জিজ্ঞেস করে যে আমি নিউ ফাউন্ডল্যান্ডে কেন থাকতে চাই, কি আমার ভাল লাগে, আমার ফিউচার প্ল্যান কি নিউ ফাউন্ডল্যান্ড নিয়ে। সো মেইনলি এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করা হয়েছিল। তাদের যে প্রসেসিং টাইমটা ছিল, এখন কতটুকু প্রসেসিং ডিলে হয় আমি জানি না, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে আমি তো এক্সপ্রেস এন্ট্রি NLPNP ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছি, আমার জন্য প্রসেসিং টাইম ছিল হচ্ছে 25 দিন, যেটা হচ্ছে প্রভিনশিয়াল নমিনেশন পাইতে আমার 25 দিনের মতো সময় লাগছে। অ্যান্ড দেন বাকি যে সময়টুকু লাগছে সেটা হচ্ছে ফেডারেল গভর্নমেন্টের, NLPNPর গভর্নমেন্ট আমাকে 25 দিনের মধ্যে নমিনেশন দিয়ে দিছে। সো দে ওয়ার রিয়েলি ফাস্ট অ্যান্ড আই এম এক্সট্রিমলি হ্যাপি উইথ দেয়ার সার্ভিস। যারা স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছে, আমার সাথে এরকম পরিচিত কেউ কেউ ছিল যারা এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরিতে ঢুকে নেয়, কারণ ফর সাম রিজন তাদের কোনো না কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মিট হচ্ছিল না, ওদের আবার 18 মাস থেকে 2 বছরের মতো সময় লাগছে মোটামুটি এই সেকেন্ড ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে। এবং এখানে আরেকটা যে ডিসঅ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে যে আপনি ওয়ান্স ইউ অ্যাপ্লাই থ্রু দিস প্রোগ্রাম স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে, আপনার ওয়ার্ক পারমিটটা ক্লোজড ওয়ার্ক পারমিট হয়ে যায়, আপনি যতদিন পিআর না পাচ্ছেন ততদিন এই চাকরিটা আপনি ছাড়তে পারবেন না। কিন্তু আমি যেটাতে অ্যাপ্লাই করছিলাম NLPNP এক্সপ্রেস এন্ট্রি ক্যাটাগরি, সেখানে আপনার অ্যাজ লং অ্যাজ দ্য নেক্সট জব ইজ ইন টিয়ার 0, 1, 2, 3 আপনি জব সুইচ করতেই পারেন চাইলে, আপনার যদিও এটা করি নাই, খালি হ্যাসলে কি দরকার। আচ্ছা, এর পরের ক্যাটাগরিতে যাই। আচ্ছা, লাস্ট যে ক্যাটাগরির কথা বলবো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে আমার পরিচিত সব থেকে বেশি মানুষ অ্যাপ্লাই করছে। আমার লাকিলি অ্যাপ্লাই করা লাগে না, বিকজ আমার পিআর এর মেইন অ্যাপ্লিকেন্ট ছিল আমার হাজব্যান্ড, সে তার চাকরি দিয়েই পিআর এর জন্য এলিজিবল ছিল, এবং আমি মেমোরিয়াল থেকে পাস করার আগেই পিআর পেয়ে গেছি আমি তার ডিপেন্ডেন্ট হিসেবে। কিন্তু আমার পরিচিত ম্যাক্সিমাম মানুষজনই এই পিআরটা অ্যাভেল করছে, এবং আমি ফিল করছি তাদের এক্সপিরিয়েন্স থেকে যে আপনি যদি মেমোরিয়াল ইউনিভার্সিটি অথবা কলেজ অফ নর্থ আটলান্টিকের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনাকে তারা অনেক দিক থেকেই প্রায়োরিটাইজ করবে রাদার দেন এনি আদার ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। তো কোয়ালিফিকেশনগুলো কি আপনি জেনে নিই। এখানে আপনাকে বলছে যে আপনার টিআর 0, 1, 2, 3 অথবা যদি টিআর 4 এর চাকরি আপনি করে থাকেন তাহলে অকুপেশন ইন ডিমান্ড যে একটা লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী যে কটা চাকরি, সেই চাকরি যে কোনো একটা আপনার হইতে হবে। এই চাকরিটা ফুল টাইম পার্মানেন্ট
হইতে হবে। এই চাকরিটা মিনিমাম 30 ঘন্টা কাজ করার একটা রিকোয়ারমেন্ট তারা রাখছে এবং আপনার 1 বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তবে মেমোরিয়াল ইউনিভার্সিটি এবং কোন স্টুডেন্টের জন্য এই রিকোয়ারমেন্টটা কিছুটা শিথিলযোগ্য। এছাড়া আগেরটার মতোই কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন এই চাকরিতে রেগুলার যে ওয়েজ, স্যালারি, ওয়ার্ক এনভায়রনমেন্ট থাকে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। এই চাকরির জন্য যে ধরনের সার্টিফিকেশন, লাইসেন্সিং দরকার সেগুলো আপনার থাকতে হবে। আপনার বয়স 21 থেকে 49 বছর মধ্যে হইতে হবে। নিউ ফাউন্ডল্যান্ডে সেটেল করার জন্য এনাফ ফান্ড থাকতে হবে। আর ইন্টেনশন টু লিভ ইন নিউ ফাউন্ডল্যান্ড, এই কয়েকটা জিনিস মোটামুটি 3টা ক্যাটাগরিতে কমন। তবে এখানে একটা স্পেশাল রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে আপনি যদি কানাডার অন্য কোনো পোর্শন থেকে পড়াশোনা শেষ করে নিউ ফাউন্ডল্যান্ডে আসেন, লেটস আপনি অন্টারিওর একটা হজবরল কলেজ থেকে পাশ করে নিউ ফাউন্ডল্যান্ডে আসতেছেন বিকজ আপনার পিআর পাওয়াটাই মূল উদ্দেশ্য, তাহলে তারা এখানে একটা কিন্তু ধরায় দিছে আপনাকে। সেটা হচ্ছে আপনার চাকরিটা অবশ্যই আপনার পড়াশোনার সাথে সম্পর্কযুক্ত হইতে হবে। আপনি যদি বিজনেস স্টাডিজে পড়ে নিউ ফাউন্ডল্যান্ডে এসে পিআর নেওয়ার চেষ্টা করেন, আপনার চাকরিটাও বিজনেস স্টাডিজ সম্পর্কিত হইতে হবে। তবে এই রিকোয়ারমেন্টটা মেমোরিয়াল ইউনিভার্সিটি এবং কলেজ অফ নর্থ আটলান্টিকের স্টুডেন্টের জন্য প্রযোজ্য না। আপনি মান অথবা কোনা থেকে যেই সাবজেক্টেই পড়েন না কেন, আপনার চাকরি অ্যাজ লং অ্যাজ ইট ইজ এ টিআর 0, 1, 2, 3, 4 ক্যাটাগরির চাকরি, আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে এলিজিবল। আপনার চাকরিটা আপনার ডিগ্রির সাথে সামঞ্জস্যপূর্ণ না হইলেও চলবে। এটা শুধুমাত্র মান এবং কোনা মেমোরিয়াল ইউনিভার্সিটি এবং কলেজ অফ নর্থ আটলান্টিকের স্টুডেন্টদের জন্য প্রযোজ্য। অন্যান্য যে কোনো ইনস্টিটিউশন থেকে আপনি যদি পাশ করেন তাহলে অবশ্যই আপনার চাকরিটা আপনার পড়াশোনার সাথে সম্পর্কযুক্ত হইতে হবে। এটা আগের বার ছিল না, আমাদের সময় ছিল না, কিন্তু এখন হয়েছে। এছাড়া কিছু ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট রাখছে হিজিবিজি। আর এরপরে কিছু ক্রাইটেরিয়া তারা রাখছে যে ক্রাইটেরিয়ার আন্ডারে আপনি ইনএলিজিবল বিবেচিত হবেন। তার মধ্যে একটা হচ্ছে যে যদি পড়াশোনা আপনি শেষ না করেন, এটা আই থিঙ্ক নো ব্রেইনার। তারপরে হচ্ছে দে আর স্টুডেন্ট হু হ্যাজ স্টাডিড ইন কানাডা আন্ডার স্পন্সরশিপ ফ্রম অ্যান এজেন্সি, যেটা রিকোয়ার করে আপনাকে দেশের ফেরত যাইতে হবে। যেমন কমনওয়েলথ স্কলারশিপ বা ওয়ার্ল্ড ব্যাংকের কিছু স্কলারশিপ থাকে, যে স্কলারশিপে আপনার রিকোয়ারমেন্টই থাকে যে বাংলাদেশে ফেরত যাইতে হবে। এই ধরনের স্কলারশিপ নিয়ে অনেক গভর্নমেন্ট জব হোল্ডাররা কানাডায় আসে, তারা এই জিনিসটা খেয়াল রাখতে পারে। এই ধরনের স্কলারশিপ নিয়ে যদি আপনি কানাডায় আসেন, আপনার জন্য পিআর পাওয়াটা কিন্তু বেশ ডিফিকাল্ট হয়ে যায়। তারপরে যে আনরিজলভড কাস্টোডি অফ চিলড্রেন, এটা 3টা ক্যাটাগরিতে এই রিকোয়ারমেন্টটা তারা রেখে দিচ্ছে। আনরিজলভড কাস্টোডি অফ চিলড্রেন বলে যদি কোনো ঝামেলা আপনার থাকে, মানে আপনার বউয়ের সাথে যদি আপনার কেস থাকে আপনার বাচ্চা নিয়ে, তাহলে আপনি কোনো ধরনের পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। সো বউয়ের সাথে ঝগড়া করেন না। এরপর হচ্ছে ক্রিমিনাল রেকর্ড, মিসরিপ্রেজেন্টেশন, আই থিঙ্ক এগুলো নো ব্রেনার, সবাই জানে। অ্যান্ড দেন এর পরে হচ্ছে কি কি ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে সেটা চেকলিস্ট দিয়ে রাখছেন। কার সাথে যোগাযোগ করতে হবে কোনো ধরনের কনফিউশন থাকলে সেটাও তারা বলে দিছে। তো এই হচ্ছে মোটামুটি আমার পিআর সম্পর্কিত, নিউ ফাউন্ডল্যান্ডের পিআর সম্পর্কিত আলোচনা। আর 2টা ক্যাটাগরি আছে, সেই 2টা ক্যাটাগরির লিঙ্ক আমি দিয়ে দিব নিউজ লেটারে, আপনার চাইলে পড়ে নিতে পারেন। ওটা হচ্ছে মেইনলি বিজনেস পার্সনদের জন্য। আমাকে অনেকেই ইন্টারেস্ট শো করছেন যে তারা এন্টারপ্রেনার হিসেবে কানাডায় আসতে চান, আমি কি তাদেরকে হেল্প করতে পারবো কিনা। আমার নিউ ফাউন্ডল্যান্ডের এই রিকোয়ারমেন্ট গুলো দেখে যেটা মনে হলো, মোটামুটি $600,000 কানাডিয়ান ডলার, হুইচ ইজ মোর দেন 5 কোটি টাকা আপনাকে ফান্ড এখানে ট্রান্সফার করে ইনভেস্ট করে তারপরে নিউ ফাউন্ডল্যান্ডে বা কানাডার যে কোনো প্রভিন্সেই হোক আসতে রিকোয়েস্ট করা হয়েছে। আমার জাস্টিফিকেশন কি, যাদের বাংলাদেশে 5 কোটি টাকা লিকুইড অ্যাসেট আছে তাদের আসলে নিউ ফাউন্ডল্যান্ড বা মানে কানাডায় আসা আসলে আমি মনে করি না দরকার আছে। বাংলাদেশ ইজ এ ভেরি গুড প্লেস ফর দেম, স্পেশালি হু এম আই টু টেল, বাট এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। আর দ্বিতীয়ত হচ্ছে যে কোনো ধরনের পিআর এর কনফার্মেশন ছাড়া এতগুলা টাকা আমি একটা দেশে ইনভেস্ট করাটা আমার কাছে একটু রিস্কি মনে হয়। আমি আপনার জায়গায় থাকলে আই প্রবাবলি উড নট ট্রাই। আর আমি ট্রাই করলেও অন্য কোনো চিপার ওয়েতে চেষ্টা করতাম। 5-10 কোটি টাকা ইনভেস্ট করে নিজেকে এতটুকু ভালনারেবল আমি হয়তো করতাম না। এটা আমার খুবই ব্যক্তিগত অপিনিয়ন। আর তাছাড়া আমি এখনো ওই যে বলতেছিলাম যে আরসিআইসি নিয়ে পড়াশোনা করতেছি, তো সামনে যখন আমি এই জিনিসটা নিয়ে পড়াশোনা শেষ করে পাশ করবো তখন হয়তো আমি এটা সম্পর্কে একটু বেটার অ্যাডভাইজিং করতে পারবো। বাট রাইট নাও এই ধরনের এন্টারপ্রেনারশিপ ক্যাটাগরিতে পিআর এর অ্যাডভাইজিং করার মতো কোয়ালিফিকেশন আমার নাই। এই হচ্ছে পিআর সংক্রান্ত আলোচনা। এনএলপিএনপির পিআর এর এই যে আমি একটু আগে বলতেছিলাম এক্সপিরিয়েন্স আমার ভালো, তবে আমি ভালো এক্সপিরিয়েন্স বললেই অনেকে ভাবে যে আমি মানে খুব সহজে হেসে খেলে পিআর পেয়ে গেছি। নো, ইট ওয়াজ নেভার ইজি। আমি 5 বছর আগে পিআর অ্যাপ্লিকেশন করছি, তখন এটা কঠিন ছিল, এখনো এটা কঠিন। তো জিনিসটাকে সহজ ভাবার দরকার নেই। যারাই কানাডায় আসতেছেন না কেন, আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে প্রথম থেকে খুবই ভিজিলেন্ট থাকতে, পিআর এর কি কি রিকোয়ারমেন্ট আছে না আছে সেটা সম্পর্কে একটু জেনে বুঝে প্রথম থেকে প্রিপারেশন নিলে লাস্টে গিয়ে অনেক ধরনের হেডেক থেকে মুক্তি পাইতে পারেন। আমি যে লিঙ্কগুলো দেবো সেই লিঙ্কগুলোতে গিয়ে একটু ভালো করে পড়ে দেখে নিজেদের জন্য একটা লং টার্ম প্ল্যান বানান। ইনশাল্লাহ আপনার জন্য এই জার্নিটা হয়তো অনেক ফ্রাস্ট্রেশন থেকে নিজেকে আপনি মুক্ত রাখতে পারবেন। এই ছিল আজকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।